হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমি পারিজাত। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বাট একটা জিনিসে আমি প্রায়ই অবজার্ভ করছি যে অনেকেই জিজ্ঞাসা করে যে সুন্দর শীতের মরশুমে ফটাফট কোথায় যাওয়া যেতে পারে কলকাতার আশেপাশে উপকণ্ঠে, যে গিয়ে ফেরত আসা যায়, অথচ দারুণ একটা জায়গা, নিরিবিলি পরিবেশ, অসাধারণ। তো আজ তোমাদের সঙ্গে এমন একটা জায়গা শেয়ার করব আমি, যেটা আই এম শিওর যে মোস্ট অফ ইউ জানো না, যাওনি, আইডিয়া নেই। তো চলো জায়গাটার সম্বন্ধে তোমাদের একটু ব্রিফ দিয়ে দিই, শেয়ার করি। আই এম শিওর যে জায়গাটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আই এম শিওর এটাও যে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু লাস্ট অব্দি দেখবে, কমেন্টস দেবে, লাইক দেবে। তো চলো শুরু করা যাক জায়গাটার সম্বন্ধে। ফার্স্ট অফ অল আমি জায়গাটার একটা ব্রিফ দিয়ে দিই। ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম বর্ধমান জেলা। পশ্চিম বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রাম গৌরাঙ্গপুর। জায়গাটায় নেমে তারপরে চলো জায়গাটা সম্বন্ধে তোমাদের দেখাতে দেখাতে আমি নিয়ে যাব। আর দেখাতে দেখাতেই জায়গাটাও তোমরা দেখবে, আর আমিও তোমাদেরকে জিনিসগুলো ব্রিফ করতে করতে যাব, কেমন? সো লেটস হ্যাভ আ চিয়ারফুল হ্যাপি আউটিং জার্নি ইন দিস উইন্টার। লেটস স্টার্ট। আমি দেখতে যাচ্ছি খ্রিস্টীয় ষোড়শ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে তৈরি একটি রেখ দেউল মন্দির, যা ইছাই ঘোষের দেউল নামেই বিখ্যাত। সামনে অজয় নদীর চর তোমরা দেখতেই পাচ্ছ। এখন প্রশ্ন হলো, কে এই ইছাই ঘোষ? কিন্তু সে কথায় আমি পরে আসছি। আজ কেন আমি এখানে নিয়ে এলাম, জায়গাটা কেন এত ভালো লাগছে আমার, সেটা আগে তোমাদের সঙ্গে ডিসকাস করি। গৌরাঙ্গপুরের একটি ছোট্ট গ্রাম বনকাঠি, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। চারিদিকে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তা চলে গেছে। আমি তো অজয় নদীর এই সাইডটায় রয়েছি, আর আমার বাঁদিকে এই যে শুরু হয়েছে জঙ্গল। চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। এখানে তো শুধুই নির্ঝুম নিস্তব্ধতা আর পাখির ডাক, জাস্ট অসাধারণ লাগছে। হাঁটতে হাঁটতে চলে এসছে এই মন্দির প্রাঙ্গণে। দেখো মন্দিরের সমস্ত ডিটেলিং এখানে দেওয়াও রয়েছে। এই তোমার সামনে সেই বিখ্যাত রেখ দেউল মন্দির, যা ইছাই ঘোষের মন্দির নামে পরিচিত। ভেতরে গর্ভগৃহ রয়েছে। গর্ভগৃহে অবস্থান করছেন দেবাদিদেব মহাদেব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তাহলে বেড়াতে এসে কেমন পুজোটাও হয়ে গেল বলো? কলকাতা থেকে এই গৌরাঙ্গপুরের দূরত্ব মোটামুটি 180 কিলোমিটার। গাড়িতেও আসা যায়, আবার ট্রেনেও আসা যায়। একটা ছোট্ট ফ্যামিলি ডে ট্রিপ আউটিংয়ের জন্য জায়গাটা কিন্তু সত্যি অনবদ্য। পাল রাজাদের সময়ে এই গৌরাঙ্গপুরেরই নাম ছিল গোপভূমি। আর এই গোপভূমিরই একটি গ্রাম ছিল বনকাঠি, যার আবার আগে নাম ছিল ঢেকুরগড়। ঠিক যখন পাল সাম্রাজ্য ভাঙতে শুরু করে, তখনই ঈশ্বর ঘোষ নামে এক স্থানীয় প্রভাবশালী ব্যক্তি জায়গাটির উপরে কর্তৃত্ব স্থাপন করতে উদ্যোগী হন। রাজা কর্ণসেনকে পরাজিত করে উনি বনকাঠির একচ্ছত্র আধিপত্য লাভ করেন এবং নিজেকে মহামাণ্ডলিক ইছাই ঘোষ নামে ঘোষণা করেন। এরপরেই ওই রেখ দেউল মন্দির স্থাপন করেন ইছাই ঘোষ। কথা বলতে বলতে আমরা এই জঙ্গলের দিকটায় চলে এসেছি। এই যে দেখছো জঙ্গলটা, এখানেই রাজা কর্ণসেন পুত্র লৌসেন ইছাই ঘোষকে হত্যা করে বাবার মৃত্যুর প্রতিশোধ নেন, এবং এইভাবেই ইছাই ঘোষের ইতিহাসের সমাপ্তি হয়। তবে আজ ইছাই ঘোষ না থাকলেও ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ ইছাই ঘোষের দেউলকে পশ্চিমবঙ্গের জাতীয় গুরুত্বপূর্ণ সৌধসমূহের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এখন তোমাদের যে মন্দিরগুলো দেখাচ্ছি ঘুরে ঘুরে, এগুলো ওই বনকাঠি গ্রামেরই বিভিন্ন পুরানো মন্দির, যেগুলো খুবই জাগ্রত। যে বটগাছটা দেখলে, ওটাও খুব জাগ্রত। নিজেদের মনোবাসনা পূর্ণ করার জন্যে এখানে এসে সবাই মানত করে যায়, তোমরাও করতে পারো। এখন যে জায়গাগুলো তোমাদের দেখাচ্ছি, এগুলো হচ্ছে এই জঙ্গলেরই পরিসর। এখানে আমরা খুব ঘুরেছি, খুব আনন্দ করেছি, এবং তোমরা পার্টিকুলারলি যদি শীতকালে আসো তাহলে এখানে কিন্তু পিকনিকও করা যেতে পারে। ছোট্ট করে জিনিসপত্র গাড়িতে করে নিয়ে এলে, এসে সবাই মিলে বন্ধুবান্ধব মিলিয়ে বা ফ্যামিলির সবাই মিলে ছোট্ট করে পিকনিক করতে পারো। মন্দির চত্বরের এই পাশগুলোতে, অর্থাৎ ডান দিকগুলোতে, এখানে খুব সুন্দর লন রয়েছে। বাচ্চারা খেলতে পারো, বড়রাও খেলতে পারো।
মানে সারা দিনটা খেলাধুলো হই হই করে কেটে যাবে, একদম দারুণ লাগবে। জাস্ট বিলিভ মি, একবার খালি চলে আসতে হবে এখানে, দ্যাটস ইট। তখন বুঝতে পারবে যে আমার এই ব্লগটা কতটা ইউজফুল ছিল। সামনে যে ট্যাক্সিটা দেখলে, আমি ইনফ্যাক্ট ওই ট্যাক্সিটাই ভাড়া করে এসেছি আজকে। আমার অবশ্য ওই ট্রেন ফেন করা পোষায় না, তোমরা চাইলে নিজেদের গাড়িতেই সুন্দর আসতে পারো। এবার চলো তোমাদের একটা অসাধারণ ধ্বংসাবশেষ দেখাই, মানে পুরাতত্ত্বের ধ্বংসাবশেষ। মানে জায়গাটা অসাধারণ, আমার তো দারুণ লেগেছে, শুটিংও দারুণ হবে এখানে। এই দেখো চলে এসেছি। এই যে এনশিয়েন্ট স্কাল্পচারগুলো তোমরা দেখছো, এগুলো কিন্তু এই মূল মন্দিরেরই এক একটা পার্ট, ইছাই ঘোষেরই তৈরি করা, এবং খুব সুন্দর। আজকে আর পুরোপুরি দাঁড়িয়ে নেই, কিন্তু যতটা আছে ততটা অনবদ্য। মেন যে মন্দির আমাদের, মন্দিরটাতে কিন্তু 18 মিটার উঁচু একটা টাওয়ার রয়েছে, যেটাকে আমরা বলি রেখ দেউল, এবং তারপরে একটা ছত্রিও রয়েছে আবার তার উপরে। এই মূল মন্দিরের বিশেষত্ব হলো এটা কিন্তু টেরাকোটার নয়, ইটের মন্দির, এবং ওপর দিকে যে টাওয়ারের দিকে যত আমরা যাব, সেইখানে পিলারের ওপরে সুন্দর সুন্দর ডিজাইন করা আছে ইটের ওপরে। মন্দিরের যে বেস, সেটা প্রায় 9 মিটারের থেকে কিছুটা বেশি হবে, মানে 9x9 স্কোয়ার মিটার, তার উপরে বেস করে ওর বেসটা রয়েছে। আর মন্দিরের ভেতরের গর্ভগৃহ তো আগেই দেখিয়েছি, যেখানে মহাদেব অধিষ্ঠান করছেন। এটা নাট মন্দির, দেবী দুর্গা এখানে রয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি পূজারীজি পূজাও করছেন এখানে। মন্দিরের ওপরের এই টিনের শেডটা, এটা আগে ছিল না, এখন ভক্তদের স্বার্থে এটা করা হয়েছে, যাতে ওর তলায় ভক্তরা আসান্বিত হতে পারে এবং পুজো অর্চা করতে পারে। পুরোহিত ঠাকুরের কয়েক ঘর এখানেই থাকেন চত্বরে। আর ভেতরে যে গর্ভগৃহটা দেখালাম, সেই গর্ভগৃহের উচ্চতা প্রায় 4.5 মিটার, এবং আয়তন অর্থাৎ বেসটা যেটা, সেটা প্রায় 2.5 মিটার বাই 2.5 মিটার ইনসাইড ওয়াল টু ওয়াল। ঠিক এই রকমই রেখ দেউল মন্দির পশ্চিমবঙ্গের আরও কিছু কিছু আছে যেগুলো উল্লেখযোগ্য, যেমন পাথরের মন্দির পুরুলিয়া জেলার পাড়াতে, পঞ্চানন মন্দির বর্ধমান, এই পশ্চিম বর্ধমানেরই বরাকরে, আবার ওদিকে জটার দেউল দক্ষিণ 24 পরগনাতে, সিদ্ধেশ্বর মন্দির বাঁকুড়া জেলার বহুলাড়াতে। তোমরা দেখতে পাচ্ছ দেবী দুর্গার নাট মন্দিরের সামনে হোমকুণ্ড। কিছুক্ষণ আগেই পুজো শেষ হয়েছে, বেলা পড়ে এসছে, আমারও এবার ফেরার পালা। এই উঠে পড়লাম ট্যাক্সিতে, এবার যেতে যেতে বাকি কথা তোমরাও দেখতে থাকো বিদায় বেলার দৃশ্য। আর হ্যাঁ, কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও আমাকে। তোমাদের ভালো লাগলে আমি বুঝবো যে আমার এই ব্লগটা সার্থক। যারা ট্রেনে আসতে চাও কলকাতা থেকে, তারা কলকাতা থেকে মানে হাওড়া স্টেশন থেকে বা শিয়ালদা স্টেশন থেকে দুর্গাপুর হয়ে গৌরাঙ্গপুর আসতে পারো। এখান থেকে খুব একটা দূরেও নয়, মোটামুটি 15 থেকে 18 কিলোমিটারের মধ্যে। দুর্গাপুর রেল স্টেশন থেকে প্রাইভেট গাড়ি বুক করে আসতে পারো। আর কেউ যদি বাসে আসো, তাহলে দুর্গাপুরে নেমে সেখান থেকেও প্রাইভেট গাড়ি বুক করে আসা যায়। গৌরাঙ্গপুরে থাকার সেরকম কোনো ভালো ব্যবস্থা নেই, তবে খুব কাছাকাছি যেহেতু দুর্গাপুর রয়েছে, তোমরা যদি কেউ থাকতে চাও তাহলে ওভারনাইট তোমরা দুর্গাপুরে স্টে করতে পারো। আর দুর্গাপুরে থাকার জন্য দুর্গাপুর সিটি সেন্টারে প্রচুর হোটেল রয়েছে, সুতরাং সেটাতে কোনো সমস্যা হবে না। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আবার দেখা হবে, টাটা।